সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধটাও কেমন যেন পাল্টে গেছে। তো আজকাল মানুষ ভালো কিছু বা সাধারণ কিছু দেখতে পছন্দ করে না, সবাই চায় এন্টারটেইনমেন্ট, বোল্ড ড্রেস পরে নাচানাচি বা নানান ধরনের ফানি ভিডিও। সেই ক্ষেত্রে আমরা যারা গৃহবধূরা ইউটিউব ভিডিও করে থাকি, আমরা বাইরে কোথাও সেরকম ঘুরতেও যাই না, সংসারের কাজকর্ম নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। তো আমরা তাই রোজ যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমরা হাউসওয়াইফরা কাজের ফাঁকে ফাঁকে এভাবে ভিডিও করে থাকি। কেউ ভিডিও করে কিছু টাকা উপার্জনের জন্য, কেউ ভিডিও করে ইউটিউব করে শখের জন্য। তাতে যদি 2 টাকা ইনকামও হয় তাতে মন্দ কোথায়। তো আমাদের ভিডিও দেখে তোমাদের যদি কোনো একটি অংশ ভালো লাগে, যদি একটি লাইক করে দাও, আমরা অবশ্যই অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার প্রথম চা বসিয়ে দিলাম। চা না খেলে আমি যেন কোনো কাজ করারই উৎসাহ পাই না। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো তাই চায়ের মধ্যে সামান্য কিছু লেবুর রস মিলিয়ে দিই, তাহলে চাটাও খেতে ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে। তো এদিকে চায়ের জল যত সময় ফুটছিল, আমি ফ্রিজ থেকে শাক সবজি মাছ এসব বের করে নিলাম। আর আজকে খুবই সিম্পল রান্না করব, মাছ ভাজা করব, শাক করব আর একটা তরকারি করব। তো এদিকে হাজব্যান্ড অফিসে কাজ করছে, হাজব্যান্ডকে চাটা দিয়ে আসলাম। এসে এদিকে কিছু পাঁপড় ভাজা করে নিলাম। আজকে আলু পেঁপে তরকারি করব পাঁপড় দিয়ে। আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ঢেঁকি শাক। তো তোমাদেরকে আমি যেটা আগের ব্লগে বলেছিলাম বা সবসময় বলে থাকি, সকালবেলা আমার খুব একটা বেশি আইটেম রান্না করা হয় না, কারণ হাজব্যান্ড যেহেতু খেতে চায় না আর আমার মেয়েও সেরকম কিছু খায় না। তো দুজনই যখন খেতে চায় না, তো আমি একার জন্য আর কি রান্না করব বলো। তো শর্টকাটে যেটা রান্না করতে পারি, যেই রান্নাটা করে তাড়াতাড়ি হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠাতে পারি, তো সেই রান্নাগুলোই আমি করি। আর এই যে আলু পেঁপের তরকারিটা আমি রান্না করি, তাতে একটু পাঁপড় দিয়ে দিলে আমার মেয়ে কিন্তু পেঁপের তরকারিটা খুব ভালো করে খায়। আর বাচ্চাদের জন্য পেঁপে খাওয়া তো খুবই জরুরি। অনেকেই ডেইলি ব্লগ দেখতে দেখতে বা আমাদের ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যেতে পারো, কারণ রোজ একই জিনিস দেখাই। তো ডেইলি ব্লগে একই জিনিস দেখানো ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই, কারণ আমরা যেহেতু বাড়িতেই থাকি, তো রোজের যা কাজকর্ম সেগুলোই আমি শেয়ার করি। তো দেখো তরকারিটা হয়ে গেছে, তার উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর এদিকে মেয়ের জন্য মাছ ভাজাটা করে নিলাম। তো রান্নাটা শেষ করে বেডরুমে এসেছিলাম বিছানাটা তুলবো বলে, কিন্তু মেয়ে জিদ করলো ওকে শাড়ি পরিয়ে দিতে লাগে। তো ওকে দেখো একটা ছোট্ট একটা ওড়নার মতো, যেটা মেঘলা চাদরের চাদরটা আমি ওকে পরিয়ে দিলাম। আর ও আজকে ওর ঠাম্মা হয়েছে। তো যাই হোক, এরই মধ্যে মেয়েকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় ঘরে কেউ নেই, ঘরটা একদম শান্ত। তারপর আমি চলে আসলাম বাকি ঘর গুছাতে। এত সময় মেয়ে জায়গা ছিল, তো ঘরটাকে তো লন্ডভন্ড করে দিয়েছে। আর এইদিকে ওর সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে সোফাতে। কোনো একটা লোক যদি হঠাৎ বাড়িতে এসে যায়, তো বসার জায়গা পাবে না। তো সবার প্রথম আমি ঘরটাকেই গুছিয়ে রাখি, কারণ ঘরটা যদি অগোছালো থাকে আমার মনটাই ভালো লাগে না। ঘরটা যদি একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিছানাটাও গোছানো থাকে, তাহলেই পুরো ঘরটা সুন্দর লাগে দেখতে। খুব একটা দামি জিনিসপত্র, ফার্নিচার এসবের প্রয়োজন হয় না। তো মেয়েকে ঘুম পাড়ানোর পর আমার কিন্তু রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় ঘর গোছানোর, কারণ মেয়ে খুবই কম সময় ঘুমায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা। তো সেই সময়ের মধ্যেই আমার বাড়ির সমস্ত কাজ সেরে ফেলতে লাগে। শুধু যে ঘর গোছানো তাই না, তার মাঝখানে আছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আর এই যে দেখো সোফার নিচের থেকে মেয়ের একটা একটা করে খেলনাগুলো সব বের হচ্ছে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমাদের ডেইলি যেটা জীবন এভাবেই পার হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চাকে বড় করতে অনেকটাই কিন্তু কষ্ট হয়। আর যারা একা থাকে, যাদের কোনো সাহায্য করার কেউ থাকে না, তাদের কষ্টের কথা তো বলেই লাভ নেই। তো ঘরের মধ্যে এত নোংরা ফেলেছিল মেয়ে, তো ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছবো, কিন্তু তার আগে চেম্বারটা একটু পরিষ্কার করে নেই। কাল একজন ক্লায়েন্ট এসেছিল, তো আসার পরে চা মিষ্টি দিয়েছিলাম, তো দেখি মিষ্টির দাগগুলো সেই
টেবিলটার মধ্যে পড়ে আছে। আর এটা যেহেতু গ্লাস, এখানে একটু দাগ বা নোংরা থাকলে দেখতে একদম ভালো লাগে না। তো সবার প্রথম চেম্বারটাই পরিষ্কার করি, কারণ লোক এসে প্রথমে এই চেম্বারটাতেই বসে। এই অফিস রুমটার প্রতি আমার একটা আলাদাই টান আছে। দুজনের অনেক কষ্টের পয়সাতে এই ঘরটা আমরা করেছি, আর এই অফিস রুমটাও করে নিয়েছি। তো যতদিন মেয়ের জন্ম হয়নি তখন তো আমি এই অফিসটাতেই বসতাম, কাজ করতাম, অফিসে যেতাম। তো মেয়ে এখন ছোট আছে বলেই আমি কাজকর্ম ছেড়ে দিয়েছি, এখন আপাতত যাচ্ছি না। তো মেয়ে বড় হলে আবার কাজে জয়েন করব। তবে বাড়িতে আমি কাজ করে থাকি, আর এই অফিস রুমটাতেই আমি বসে অফিসের কাজ করি। তো তাই এই রুমটার প্রতি আমার একটা আলাদাই টান আছে। বাড়িতে থাকলে না অনেক কাজ বের হয়ে যায়, আর যারা অফিসে যায় তারা কিন্তু হাউসওয়াইফদের কষ্টটা ঠিক বোঝে না। আগে যখন আমি অফিসে যেতাম তখন আমার এতটা কাজ করতে লাগতো না। সকালবেলা উঠে রান্নাবান্না করে দুজন খেয়ে একসাথে চলে যেতাম, আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হতো। তখন কিন্তু আমার এতটাও কাজের চাপ ছিল না। কিন্তু মেয়ের জন্মের পরে যখন থেকে আমি টোটালি ঘরে বসে গেলাম, তো দেখি ঘরে কিন্তু অনেক কাজ থাকে। যারা হাউসওয়াইফ, যারা দিনের পর দিন, বছরের পর বছর একই কাজ করছে, ওদের কথাটা কিন্তু কেউই ভাবে না। সবাই চাকরি করা বৌদিরই কিন্তু মূল্য দেয়। কিন্তু এই যে হাউসওয়াইফরা বাড়িতে এতটা কাজ করে, ওরা যদি বাড়িতে কাজ না করতো, ঘরটাকে সুন্দরভাবে ধরে না রাখতো, সংসারটাকে ধরে না রাখতো, তাহলে কিন্তু এই ঘরটা আর ঘর মনে হতো না। একটা হাউসওয়াইফই পারে সংসারটাকে সুন্দরভাবে মন্দিরের মতো করে সাজিয়ে তুলতে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম। তো এইদিকে ঘর ঝাড়ু দিয়ে চেম্বারটা পরিষ্কার করে তারপর চলে আসলাম এই রুমটাতে। দুদিন ধরে অনেকগুলো কাপড়ই এখানে জমেছিল। আমার শরীরটা ভালো লাগছিল না জন্য এই কাপড়গুলো ভাঁজ করা হয়নি। কাপড় ধোয়া হয়, শুকিয়ে যায়, আর এনে বাইরের এই রুমের চেয়ারটাতে রেখে দিয়েছিলাম। তো জমিয়ে জমিয়ে এতটাই কাপড় জমে গেছে যে আজকে আমার কাপড়গুলো দেখেই নিজেরই ভালো লাগছে না। তো ভাবছি পটাপট কাপড়গুলো ভাঁজ করে নিই। এদিকে শরীরটাও কিন্তু ভালো লাগছে না, ইচ্ছে করছে মেয়ে যখন ঘুমিয়ে আছে তো আমিও একটু ঘুমিয়ে থাকি। কারণ ও যখন উঠে পড়ে তখন সমস্ত কাজকর্ম সারার পর আমার আর রেস্ট করাটা হয় না। কারণ আমার যখন রেস্টের সময় হয় তখন উঠে ওর খেলার সময় হয়ে যায়। তো এখন আমার যদিও ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু কাজের চাপে আমার এই কাজগুলো করতে হচ্ছে। তো দেখো, এইটুকু কাপড় ভাঁজ করতে করতে আমার মেয়ে উঠে গেছে। তো ওকে এখন একটু কলা খাইয়ে দিচ্ছি। আমরা যখন বাইরে গেছিলাম তো 10 দিন 15 দিন মতো খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিল। তো এখন একটু একটু করে খাচ্ছে। তো যখন যেটা খেতে চায় তখন সেটাই ওকে খাইয়ে দিই। আর এই যে ওয়েদারটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ওয়েদার এরকমই চলছে, একটু রোদ একটু বৃষ্টি। কখনো যদি কড়া রোদ থাকে আধা ঘন্টা পরেই আবার বৃষ্টি চলে আসে। তো মেঘলা ওয়েদারের জন্য না রুমগুলো একদম অন্ধকার হয়ে আছে। তো যার জন্য আমি এই লাইটটা জ্বলিয়ে দিলাম। আর এই রুমটা কিন্তু আমার এই লাইটগুলো দেখতে বেশ ভালো লাগে। তো সন্ধেবেলা সমস্ত কাজকর্ম করে হাজব্যান্ডকে চা দিয়ে খাইয়ে দাইয়ে মেয়েকেও খাইয়ে তারপর আমি এখন একটু ছাদে চলে এসেছি শুধুমাত্র নিজেকে সময় দেওয়ার জন্য। কখনো কখনো কি হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় চুপ করে কোথাও বসে থাকি বা চুপ করে একা একা থাকি, নিজেকে একটু সময় দেই। তো আমরা হাউসওয়াইফরা কিন্তু নিজেদের কথা ভুলেই যাই। আর এখন সোজা চলে এসেছি রাত্রেবেলা। আজকে রাত্রে স্পেশাল মেনু আছে চিকেন বিরিয়ানি, আর সেটাও আমার হাজব্যান্ড আজকে রান্না করেছে। তো যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না, তো বলেছি আজকে আমার কিছু রান্না করতে ইচ্ছে নেই। তো হাজব্যান্ড চিকেন এনেছিল, তো সেটা দিয়েই বিরিয়ানি রান্না করে ফেললো। আর এদিকে আমার মেয়ে কিন্তু চিকেন খেতে খুবই পছন্দ করে। তো আজকের রাত্রের খাবারটা কিন্তু বেশ জমিয়ে খাবো। দিনের বেলা যেহেতু খুবই সিম্পল রান্না করেছি। তো চিকেন বিরিয়ানি কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন হচ্ছে খাবার পালা, আর লোভ সইছে না। তো চলো আমরা খাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মিষ্টি বন্ধু হয়ে যেও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।